একটা কথা আছে, ঘরের শত্রু বিভীষণ। বলা হয়ে থাকে যদি ঘরের ইঁদুরে বেড়া কাটে তাহলে সেই বেড়াকে আদৌ টিকিয়ে রাখা যায়। এখন বাংলাদেশ জুড়ে যখন এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে তখন কিন্তু আবার এই প্রশ্নটা কেউ তুলছেন না যে এটা কি শুধুই জামায়াতে ইসলামীর ক্ষেত্রে। ধরেন 12 তারিখের ইলেকশনের পরে 13-14 তারিখে রেজাল্ট হয়ে গেল, জামাতে ইসলাম বাংলাদেশে সরকার গঠন করলো, তারপর কেমন বাংলাদেশ হইব? তারেক জিয়াকে আমিরে জামাতের কাছে ক্ষমা চাওয়া উচিত, ক্ষমা চাইতে হবে। অবশেষে আমার ধারণা এই সত্যি প্রমাণিত হলো এবং এটা এখন স্পষ্ট যে নির্বাচনের আগে জামাত ইসলামকে বিতর্কিত করতে এবং ভোটের মাঠে বেকায়দায় ফেলতেই পরিকল্পিতভাবে জামাতের আমিরের টুইটার আইডি হ্যাক করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তাদের দলের যে নীতি নারী প্রসঙ্গে, সে প্রসঙ্গে বিদেশি সাংবাদিকের সঙ্গে আল জাজিরা চ্যানেলে কথা বলে এবং তারপর তার এক্স হ্যান্ডেল, যাকে আগে টুইটার বলা হতো, সেই এক্স হ্যান্ডেল থেকে একটা স্ট্যাটাস প্রায় 9 ঘন্টা তার অ্যাকাউন্টে থাকার পর এখন মহা বিপদে পড়েছেন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আল জাজিরার সঙ্গে ওই সাক্ষাৎকারে তার দলের যে নীতি সেটাই স্পষ্ট করেছেন। তাকে সাংবাদিক বেকায়দায় ফেলতে এই প্রশ্ন করে বসেন যে জামায়াতে ইসলামীর কি ধারণা নারী নেতৃত্ব সম্পর্কে এবং নারীদের কেন মনোনয়ন দেওয়া হয়নি সে প্রসঙ্গে। তখন জামায়াতে ইসলামীর আমির জানান যে তারা এর জন্য প্রস্তুতি নিচ্ছেন যে যাতে আগামীতে তারা নারীদেরকে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন দিতে পারেন। তখন সেই সাংবাদিক আল জাজিরার তিনি আরো বেকায়দায় ফেলতে ডাক্তার শফিকুর রহমানকে প্রশ্ন করেন যে জামায়াতে ইসলামীর আমির পদে নেতৃত্বে কোনো নারী কখনো আসতে পারবেন কিনা। তখন শফিকুর রহমান বলেন এটা সম্ভব নয়। এর কারণ ব্যাখ্যায় তিনি বলেন আল্লাহ প্রত্যেককে তার নিজস্ব সত্তায় সৃষ্টি করেছেন। একজন পুরুষ কখনো সন্তান ধারণ করতে পারবে না, শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবে না। আল্লাহ যা সৃষ্টি করেছেন আমরা তা পরিবর্তন করতে পারি না। কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, তারা দায়িত্ব পালন করতে পারবেন না। কিছু শারীরিক অসুবিধা আছে যা আমরা অস্বীকার করতে পারি না। একজন মা যখন সন্তান জন্ম দেন তিনি কিভাবে এই দায়িত্ব পালন করেন এটা সম্ভব নয়। মানে তিনি একরকম পরিষ্কার করে বললেন যে আল্লাহ সবাইকে নিজ নিজ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এবং নারীর যেহেতু সন্তান ধারণ এবং সন্তান পালনের দায়িত্ব আছে, কাজেই নারীর পক্ষে জামায়াতের আমিরের মতো কোনো গুরুত্বপূর্ণ পদে যাওয়া সম্ভব নয়। এই কথার পর নতুন করে আবারও এটা ব্যাপকভাবে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রেও শিরোনাম হয়। এটা নিয়ে যখন আলোচনা চলছে, যদিও জামায়াতে ইসলামীর রাজনীতিতে এটা কোনো নতুন বিষয় নয়, এমন নয় যে জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক দলগুলো নারীর সমানাধিকারের বিষয়ে তারা দৃঢ় প্রতিজ্ঞ বা নারীর সমানাধিকারে তারা বিশ্বাস করে। ধর্মে যা বিধান আছে তার বাইরে তারা নারীকে নানা রকম অধিকার দিতে, যেটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থায় যে কথা বিশ্বাস করা হয়। যেমন আমাদের 72-এর সংবিধান কি বলেছে? 72-এর সংবিধান বলেছে বাংলাদেশের সকল নাগরিক ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান নির্বিশেষে সমান অধিকার পাবে। তো এমন কোন প্রতিজ্ঞা জামায়াতে ইসলামী কেন ধর্মভিত্তিক কোন রাজনৈতিক দলের গঠনতন্ত্রে বা তাদের প্রতিশ্রুতিতে নাই। কিন্তু হঠাৎ করে নির্বাচনের আগে মনে হলো আল জাজিরার এই সাক্ষাৎকার দেখে সবাই সেটা জেনে একরকম চমকে উঠলেন এবং ব্যাপক আলোচনা শুরু হলো। টকশোতে সংবাদ মাধ্যমগুলো আল জাজিরার সাক্ষাৎকারের ওই অংশটি দিয়ে শিরোনাম করতে থাকলো, কলাম ছাপাতে থাকলো। এমন একটা পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের যে এক্স হ্যান্ডেল টুইটার অ্যাকাউন্ট, সেখানে হঠাৎ করে এমন একটা পোস্ট এলো, যেই পোস্টে তিনি এরকম একটা কথা উল্লেখ করলেন যেখানে বলা হলো যে আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয়, জামায়াতে ইসলামীর আমির ইংরেজিতে সেই স্ট্যাটাসটি দিয়েছেন এক্স হ্যান্ডেলে। তো তিনি বললেন যে যখন মহিলাদের মডার্নিটির নামে, আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়। এটি অন্য কোন রূপে পতিতাবৃত্তির মতোই। মানে তিনি বলতে চাইলেন যে এটা তো এক্সপ্লয়টেশন, মানে তাদেরকে একরকম করে ব্যবহার করা হচ্ছে, যেমন পতিতাবৃত্তিতে ব্যবহার করা হচ্ছে, যেমন বেশ্যাবৃত্তিতে ব্যবহার করা হচ্ছে, তেমনি যে নারীর সন্তান ধারণ করার কথা, সংসার ঘর লালন পালন করার কথা, তার উপর যখন কাজেরও ভার চাপিয়ে দেওয়া হয় সেটা একরকম পতিতাবৃত্তির মতোই, নারীকে একটা এক্সপ্লয়েট করার শামিল, নারীকে ব্যবহার করার শামিল। প্রায় 9 ঘন্টা পর জামায়াতে ইসলামীর তরফ থেকে এই খবর দিতে থানায় জিডি করতে যাওয়া হলো যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এমন স্ট্যাটাস দেন নাই, তিনি কর্মজীবী নারীদেরকে বেশ্যা ডাকেন নাই বা পতিতা বলেন নাই। এই পুরো বিষয়টি আসলে একটা হ্যাকিং এর মাধ্যমে, গভীর ষড়যন্ত্রের মাধ্যমে সংগঠন করা হয়েছে। ওইদিকে ততক্ষণে বিএনপি প্রতিবাদ জানানো শুরু করেছে, বিএনপি এই নিয়ে মন্তব্য করা শুরু করেছে। আজকে বিএনপির ছাত্র দল, মানে ছাত্র সংগঠন, ছাত্র দল, তারা রাস্তায় নেমে গেছে। তারা জামায়াতে ইসলামীর আমিরের এমন মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নেমে বলেছেন যে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু করে অপরাজেয় বাংলার সামনে মিছিল শেষ করে এসব স্লোগান দিতে থাকেন যে শফিক তুই জানিস নাকি দেশের শক্তি অর্ধেক নারী, এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক, শফিক তুই ক্ষমা চা, নারী নয় পতিতা। মানে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই নারী ইস্যুতে একদম ধরা খেয়ে গেছেন, যদিও বা তিনি শুধুমাত্র তার দলের আদর্শিক অবস্থানটা পরিষ্কার করেছিলেন। এখন জামায়াতে ইসলামী বারবারই বলছে যে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল, কিন্তু বিএনপির যে নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন, তিনি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে একটা সংবাদ সম্মেলন ডেকে ফেলেন রোববার দুপুরে এবং সেখানে তিনি বলেন যে সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে যে নারী বিদ্বেষী পোস্টের প্রায় 9 ঘন্টা পর সমালোচনার মুখে দিবাগত রাত 1টার
দিকে 12টা 40 আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক? আসলেই কিন্তু মানে জামায়াতের আমির এরকম একটা বিস্ফোরক পোস্ট দিলেন যেখানে তিনি ব্যাখ্যা করেই বলছেন যে তারা এইসব এক্সপ্লয়টেশন চান না নারীদের জন্য, তারা এই মডার্নিটি, এই আধুনিকতা চান না। সেই পোস্টের 9 ঘন্টা পরে গিয়ে তারা কিনা বললো যে এটা হ্যাক হয়েছে। এখন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অত্যন্ত ঘনিষ্ঠ তারেক রহমান নিজে এই ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন এই পদে। সেই বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন বলেন, আমরা সবাই জানি কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা, যাতে বিভ্রান্তি না ছড়ায়, সবাই সতর্ক থাকতে পারে। কিন্তু দেখা গেল জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার পর হঠাৎ করে হ্যাকের দাবি তোলা হয়েছে। এতে প্রশ্ন ওঠে এই দাবি কতটা বিশ্বাসযোগ্য। মাহদি আমিন আরো বলেন যে যদি এটা হ্যাকই হয়ে থাকে তাহলে 12 ঘন্টা পরে কেন জিডি করা হলো, এই বিলম্বের আদৌ কোনো ব্যাখ্যা আছে কিনা। এবং মাহদি আমিন বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা সর্বদা নারীদের ব্যক্তিগত স্বাধীনতা, সম্মান ও সম অধিকারের পক্ষে। এই ধরনের ভাষা ও মানসিকতা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। এটা প্রকাশ্যেই নারী বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ। এবং তিনি আরো বলেন যে এর মাধ্যমে এটা সঠিক হলে, এই মনোভাব সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা চলছে। মানে যে ধরনের কথা জামায়াতের আমিরের আল জাজিরার সাক্ষাৎকার প্রকাশ হওয়ার পর থেকে টকশো কাঁপিয়ে বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা এবং বিএনপির নেতৃবৃন্দ বা বিএনপি ঘেঁষা ব্যক্তিবর্গ বলে আসছেন। এখন বাংলাদেশ জুড়ে যখন এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে তখন কিন্তু আবার এই প্রশ্নটা কেউ তুলছেন না যে এটা কি শুধুই জামায়াতে ইসলামীর ক্ষেত্রে, নাকি এই ঘটনাটি মামুনুল হকের হেফাজতে ইসলাম, এই ঘটনাটি চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, মানে এদের প্রত্যেকেই আসলে মনে করেন কিনা যে নারী এবং পুরুষ সমান অধিকার পেতে পারেন, এবং সেই কারণে যে কারণে তারা একটা সাংবিধানিক পরিবর্তন চান, যে কারণে মানে তারা শরিয়া প্রবর্তন করবেন কিনা। এটাও তো জিজ্ঞেস করেছিলেন আল জাজিরার সাংবাদিক। তখন ডাক্তার শফিকুর রহমান উত্তর দিয়েছেন যে সেটা সংসদ সিদ্ধান্ত নেবেন, যদি বাংলাদেশের মানুষ সেটা চায় এবং যদি দেশের মঙ্গলের জন্য সেটা অপরিহার্য হয় তবে সংসদ সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। কাজেই ওই যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই কথা বলে যে জামায়াত ইসলামী এতদিন ধরে রাজনীতি করছে, তাদের রাজনীতির মূল আদর্শিক জায়গাটাকে এই হুট করে নির্বাচনের আগে এখন যে সামনে নিয়ে আসা হলো, সেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। কারণ মানে আমরা তো সকলেই বোধহয় জানি, কিংবা জানি কিনা জানি না, যে ছাত্র শিবিরে কিন্তু ছাত্রীরা অংশ নিতে পারে না, তাদের জন্য আছে ছাত্রী সংস্থা। জামায়াতে ইসলামীতে মহিলারা সদস্য হতে পারেন না, তাদের জন্য আছে মহিলা জামায়াতে ইসলামী। মানে জামায়াতে ইসলামী মনে করে নারী রাজনৈতিক কাজ করতে পারে বটে, কিন্তু সেটা সে করবে তার নিজস্ব পরিসরে। এখন জামায়াতে ইসলামী একটা দারুণ ষড়যন্ত্র তত্ত্ব দিয়েছে। তারা বলেছে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের যে এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, সেই এক্স অ্যাকাউন্ট হ্যাক করার ক্ষেত্রে নাকি বঙ্গভবন কর্মকর্তার মেইল ঠিকানা ব্যবহার করে হ্যাক করা হয়েছে। এবং তারা বলেছেন যে কে বা কারা অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে টুইটার হ্যাক করেছে, জামায়াতে ইসলামী, জামায়াতের আমির এবং শীর্ষ নেতাদের নামে আপত্তিকর পোস্ট দিয়েছে, সেটা কয়েকদিন ধরে চেষ্টা করে হ্যাক করা হয়েছে। এই কাজে কয়েকজন জড়িত, গভীর ষড়যন্ত্র আছে। কিন্তু জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হচ্ছে না যে বিষয়বস্তু নিয়ে জামায়াতে ইসলামীর আমির পোস্ট করেছেন সেটা তাদের আদর্শিক অবস্থান কিনা, নাকি তারা মনে করেন যে নারীর কর্মক্ষেত্রে সমানভাবে অংশগ্রহণের অধিকার আছে, সেটা কিন্তু তারা পরিষ্কার করছেন না। কিন্তু তারা বলছেন যে আমিরে জামায়াতকে নিয়ে আপত্তিকর পোস্টের পর তাৎক্ষণিকভাবে একটা দলের কর্মসূচি ঘোষণায় বোঝা যায়, মানে ওই যে বিএনপি ছাত্র দল রাস্তায় নেমে গেছে, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি, বিবৃতি দিয়েছি, রাতেই থানায় জিডি করেছি, মানে 9 ঘন্টা থেকে 12 ঘন্টা পরে এসব কাজ তারা করেছেন। কিন্তু জামায়াতে ইসলামীর পক্ষে তাদের নেতা, কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন যে জামায়াতি অ্যাকাউন্ট দুটো হ্যাক করার ক্ষেত্রে বঙ্গভবনের একজন কর্মকর্তার মেইল ঠিকানা ব্যবহার করা হয়েছে, তিনি এ বিষয়ে জড়িত থাকতেও পারেন অথবা অন্য কেউ এটিকে ব্যবহার করে থাকতে পারেন। মানে এটা কিন্তু ভীষণভাবে রহস্যটাকে একটা মানে ঘোরালো করে তুলেছে। কোথায় বঙ্গভবন? প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর নাকি বেশিরভাগ কর্মকর্তাদেরকেই তার দায়িত্বে আর রাখেননি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, সেটা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারেও বলেছেন। কিন্তু বঙ্গভবনের এক কর্মকর্তার মেইল থেকে এমন একটা ঘটনা ঘটানো হলো। জামায়াতে ইসলামী বলছে জামায়াতের জনপ্রিয়তা, বিশেষ করে নারী ভোটারদের ব্যাপক সাড়ার কারণে তাদের বিভ্রান্ত করার জন্য একদল লোক চক্রান্তমূলকভাবে এই সাইবার হামলা করেছেন। তারা বলছেন এটা মারাত্মক একটি ষড়যন্ত্র ও অপপ্রয়াস। এখন সত্যি হ্যাকিং না ষড়যন্ত্র সেটা যেমন জানবার জন্য অপেক্ষা করতে হবে, কিংবা দুটোই হতে পারে বলে সন্দেহ করে যাওয়া যেতে পারে, তেমনি মনে রাখা জরুরি যে জামায়াতে ইসলামের যে বিশাল সমর্থক গোষ্ঠী সারা বাংলাদেশ জুড়ে, নারী এবং পুরুষ, তারা সম্ভবত জামায়াতে ইসলামীর আমিরের এই অবস্থানে এই হঠাৎ বিস্ময় প্রকাশ করবার মতো কোনো অবস্থানে নাই। তারা প্রত্যেকেই জেনে বুঝেই জামায়াতে ইসলামীর রাজনীতিকে এতদিন ধরে সমর্থন করে এসেছেন বা সমর্থন করেন কিংবা ভোট দেওয়ার কথা ভাবছেন যে জামায়াতে ইসলামী নারী এবং পুরুষের পরিসরটিকে আলাদাভাবে দেখে, এবং জামায়াতে ইসলামীর যে বিরাট সংখ্যক নারী কর্মী সারা বাংলাদেশে নারীদের মধ্যে প্রচারণা, ঘরে ঘরে গিয়ে প্রচারণায় দারুণ এফেক্টিভ ভূমিকা রাখছেন, তারাও জানেন জামায়াতে ইসলামীর আমির পদে নির্বাচিত হওয়ার তাদের কোনো সম্ভাবনা নেই, এবং তারাও জামায়াতে ইসলামী নারী প্রসঙ্গে তাদের যে অবস্থান, আদর্শিক অবস্থান, সেই আদর্শিক অবস্থানে বিশ্বাস করেন। কাজেই রাজনৈতিক ষড়যন্ত্র করবার সময় বা এই নিয়ে নির্বাচনী খেলার সময় সম্ভবত সেগুলো মাথায় রাখা জরুরি। ধরেন 12 তারিখের ইলেকশনের পরে 13-14 তারিখে রেজাল্ট হয়ে গেল, জামাতে ইসলাম বাংলাদেশে সরকার গঠন করলো, তারপর কেমন বাংলাদেশ হইব?
এই যে আমরা স্বপ্ন দেখতেছি, অনেকেই ভাবতেছেন এই হইলে এই হবে, বিএনপি আসলে এই হবে, জামাত আসলে এই হবে। আসলে জামাত যদি আসে তাহলে বাংলাদেশটা কেমন হবে, আমি একটা কল্পনার বাংলাদেশ আমার মনে মনে আমি রচনা করছি যে আমি এই বাংলাদেশ দেখতে চাই এবং এই বাংলাদেশই হবে বলে আমি আশা করি। আমি সেটা নিয়ে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো। ধরেন আমার নাম রফিক, আমি বিবাহিত, আমার একটি মেয়ে আছে কলেজে পড়ে, একটি ছেলে আছে স্কুলে পড়ে, আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি, আমি থাকি রামপুর আর বাড্ডায় একটা জায়গা আছে আমার। এই জায়গাটা নিয়ে আমি খুব ঝামেলায় ছিলাম এতদিন। সবাই বলতেছিল ইলেকশনটা যাক, তারপরে যে নতুন সরকার আসলে হয়তো আপনার এটা সমাধানটা হয়ে যাবে, মিউটেশন নিয়ে কি একটা প্রবলেম। আমি বহুদিন ঘুরেছি সেই ভূমি অফিসে, কিছুই হয়নি। তো আগস্টের আন্দোলনের পরেও গেছি, কিছুই হয়নি, অনেক টাকা ঘুষ দরকার। ওয়েট করছিলাম যে দেখি দেশে যদি পরিবর্তন আসে। জামাত ইসলাম তো বলেছিল যে আমরা আসলে ঘুষ দুর্নীতি সব বন্ধ করব। ওয়েট করছিলাম, ইলেকশন হয়ে গেল। ইলেকশনের পর আজকে 15ই ফেব্রুয়ারি জামাত পাশ করেছে, জামাত সরকার গঠন করছে, সবকিছু প্রক্রিয়া চলছে, এখনো গদিতে বসেনি, কিন্তু জামাত সরকার গঠন করবে, সবকিছু রেডি আছে। তো আমার সেই চাকরির স্থল হলো ধানমন্ডিতে। আমি রোজ এই বাড্ডা থেকে ধানমন্ডি যাই, অফিস করি, কখনো কখনো মেয়েটাকে কলেজে দিয়ে তারপরে যাই। তো আজকে মেয়েকে বললাম আমার অফিসে একটু তাড়াহুড়া আছে, তুমি আজকে একা চলে যেও, কালকে আমি তোমাকে দিয়ে যাবো। যথারীতি ঘুম থেকে উঠলাম, ব্রেকফাস্ট করলাম, অফিসে যাব। বাড়ি থেকে বেরোলাম, একটা সিএনজি বা স্কুটার যেটাকে বলেন আপনারা, সিএনজি কে থামালাম, বললাম মামা ধানমন্ডি যাবেন? ড্রাইভার সাহেব বললেন যাবো মামা। জিজ্ঞেস করলাম ভাড়া কত? বলে ভাড়া নিয়ম যেটা আছে সেটাই দিবেন। আমি বললাম বুঝলাম না বাবা। বললাম নিয়ম যেটা আছে এটাই দিবেন, মিটারের উপরে যত পার্সেন্ট সরকার দিতে করেছে সেইটাই, এখন আর সেই দিন নাই, আমরা নিয়ম অনুযায়ী গাড়ি চালাবো। আমি জিজ্ঞেস করলাম মামা হঠাৎ? আমার দিকে তাকিয়ে সিএনজি ওয়ালা একটু মুচকি হাসি দিয়ে বলল দিন পাল্টাইছে বাবা। মনটা ভালো হয়ে গেল। আসলে কি দিন পাল্টিয়েছে? একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে তুমি বিশ্বাস করতে পারছিলাম না যে দিন পাল্টিয়েছে। যাক গিয়ে স্কুটারে চলে অফিসে নামলাম, অফিসে যে বসবো, যেতে যেতে ভাবছিলাম আমাদের অফিসের যে অফিস সহকারী আছে উনি হয়তো এখনো আসেননি, ওর নাম মানিক, ও অফিসের অফিস সহকারী। আমাদের সকালবেলায় চাটা দেবার দায়িত্বটা ওর, কিন্তু কখনোই আমাদের আগে আসে না, ও সবসময় আমাদের পরে আসে। ইভেন কি আমার যে ম্যানেজার সাহেব আছেন তারও পরে আসেন। ওকে কেউ কিছু বলে না, ওকে কেউ নাড়াতে চায় না, কারণ কি জানেন, ও একটা বড় দলের সাথে সংযুক্ত, মানে রাজনীতি করে আর কি। অফিসে কেউ কিছু বলে না, মালিক যখন খুশি আসে, যখন যাবার তখন চলে যায়। ম্যানেজার সাহেব তাকে কিছু বলে না। ভাবলাম চাটা কি নিচ থেকে খেয়ে যাবো, কারণ মানিক তো এখনই আসবে না, মানিক আস্তে আস্তে 10টা সাড়ে 10টা বেজে যাবে। কি মনে করে আর থামলাম না, চলে গেলাম অফিসে। অফিসে গিয়ে দেখি মালিক আমার আগে চলে আসছে। জিজ্ঞেস করল মালিক আপনি আজকে এত তাড়াতাড়ি? আমার দিকে একগাল হেসে বললো দিন বদলাইছে স্যার। আরেকটা ধাক্কা খেলাম, চেয়ারে বসলাম, মালিক চা নিয়ে আসলো। বিশ্বাস করবেন কিনা বন্ধুরা, এই যে চাটা আমি পেলাম, এখানে 3.5 বছর আমি আছি, আজকে প্রথম অফিসে ঢোকার সাথে সাথে চা পেলাম। এর আগের দিনগুলোতে কখনোই কখনোই মালিক সাহেব, মানে মালিক সাহেব যতদিন যাবত চাকরি করছে, মালিক সাহেব এসছেন বছর দিনেক হবে, কখনোই সে আমাদেরকে 10:30 11টার আগে চা দেয় না। যাকে ফাইল নিয়ে ম্যানেজার সাহেবের রুমে ঢুকলাম, গিয়ে দেখলাম আমাদের ম্যানেজার সাহেব খুব ফুরফুরা বেজে আছে, বলে আসুন আসুন রফিক সাহেব বসুন। আমি বললাম স্যার স্যালারি ফাইলটা নিয়ে এসেছিলাম। হ্যাঁ হবে স্যালারি ফাইল তো হবেই, চা খেয়েছেন? আমি বললাম জি স্যার। আজকে হঠাৎ করে মালিক একেবারে আগে আগে এসছে, হ্যাঁ আমাকে 2 নাম্বার চা দিল। কেন স্যার হঠাৎ করে মালিকের এই পরিবর্তন? বললেন বুঝলেন না রফিক সাহেব, দিন পাল্টাইছে। যাকে আবারও ধাক্কা খেলাম। স্যারকে বললাম স্যার আমি আজকে একটু লাঞ্চের পর চলে যাব, আমার সেই যে মিউটেশনের ব্যাপারটা আছে, আমাকে একটু ভূমি অফিসে যেতে হবে, আমি কি স্যার যেতে পারবো? হ্যাঁ যান আপনার সেটা এখনো হয়নি? না স্যার। বলে এখন যান, এখন হয়ে যাবে। কি করে বুঝলেন স্যার এখন হয়ে যাবে? যান যাই দেখেন সব কিছুই পাল্টে গেছে। মনটা আবারও ভালো হয়ে গেল। যাক গিয়ে লাঞ্চের পর অফিস থেকে নামলাম, এবার বাসে যেতে হবে। বাস স্ট্যান্ডে এসে দেখি সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে, অথচ এই বাস স্ট্যান্ডটাতে কখনোই লাইন ছিল না। এখানে এসে গাড়িগুলো থামতো, যে যার মতো উঠতো, যে যার মতো নামতো। আমি ভাবলাম আমি কি ভুল বাস স্ট্যান্ড এসেছি কিনা। লাইনে দাঁড়ানো লোকজনকে জিজ্ঞেস করলাম ভাইয়া এই বাস কি রামপুরে যাবে? হ্যাঁ যাইবো তো, কেন? রামপুরার গাড়িতে এরকম লাইন? একটি প্যাসেঞ্জার পিছন থেকে বলে উঠলো আঙ্কেল বুঝলেন না, দিন পাল্টে গেছে। যাকে আমিও লাইনে দাঁড়ালাম আর ভাবলাম আসলেই তো দিন পাল্টিয়ে যাচ্ছে। বাসটি এসে থামলো, কন্ডাক্টর যে আছে ও গেটে দাঁড়িয়ে বলছে শুনেন ভিতরে জায়গা নাই, বসার কোনো সিট নাই, দাঁড়ায় যদি যান তাহলে ভাড়া অর্ধেক দিলেই হবে, বৈশা গেলে ফুল ভাড়া দিতে হইব। আমি ভাবলাম দাঁড়িয়ে গেলে অর্ধেক, ঠিক আছে আমার তো যাওয়ার প্রয়োজন আছে। আমি উঠে গেলাম। বাস চলছে, আমরা বেশ কজন দাঁড়িয়ে, বাকি লোকগুলো বসে। কন্ডাক্টর আসলো, ভাড়া চাইলো। আমি বললাম কত? 10 টাকা। আমি জিজ্ঞেস করলাম কেন, এখান থেকে তো 25 টাকা নেন আপনারা রামপুরাতে? বলে দিন পাল্টে গেছে স্যার। মনটা আবারও ভালো হয়ে গেল। একসময় আমার গন্তব্যস্থলে নামলাম, ভূমি অফিসে গেলাম।
ভূমি অফিসে গিয়ে আমি যে দৃশ্য দেখলাম সেটা আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। যে অফিসটাতে সবসময় প্রচন্ড লোকের কোলাহল থাকতো, দালালদের দৌরাত্ম থাকতো, এখানে সিগারেট বিক্রি করছে, এখানে চা বিক্রি করছে, এখানে এইটা বিক্রি করছে, চটপটি বিক্রি করছে, মানুষের ভিড়, একটা চিৎকার, চিল্লা পাল্লা সবকিছু। সেই ভূমি অফিসটা আজকে না শান্ত, কোনো বাইরের উৎপাত নেই, কোনো মানুষের আনাগোনা নেই। যে কয়জনের কাজ আছে তারাই শুধু আসছেন। আমি তখন বুঝলাম আমি বোধহয় ভুল জায়গায় এসেছি। না না না, তারপর আমি সাইনবোর্ড দেখে দেখলাম না, ভূমি অফিসে আমি এসেছি। উপরে গেলাম, যে অফিসারটার পিছনে আমি এতদিন ঘুরছিলাম তার টেবিলে গেলাম, গিয়ে বললাম, স্যার আমার কাজটা হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে। স্যার আপনি তো অনেকদিন যাবত বলছেন হয়ে যাবে হয়ে যাবে, হচ্ছে না তো। আপনার কাজটা হয়ে যাবে, ফাইল দিয়ে দিয়েছি, আপনার কোনো টেনশন নেই, নেক্সট উইক এসে কাগজপত্র দিয়ে যাবেন। আমি বসেছিলাম, এখন উনি বলবেন টাকা পয়সা কত দিব, যে টাকাটা আমি আগেই তার সাথে ফিক্স করেছিলাম সেটা কিভাবে দেবো। বললাম, স্যার ওই একটা পেমেন্ট ছিল। না 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 না, কোনো পেমেন্ট লাগবে না। কিসের পেমেন্ট ভাই, কিসের পেমেন্ট? সরকারি কাজ, আমরা সরকার থেকে বেতন পাই না? আপনার কাজ এতদিন দেরি হয়েছে এর জন্য সরি। আপনি আপনার কাগজ পেয়ে যাবেন 7 দিন পরে, কোনো পয়সা লাগবে না। বিশ্বাস হচ্ছিল না, বিশ্বাস করেন বন্ধুরা, বিশ্বাস হচ্ছিল না। আমি তাদেরকে হা করে তাকিয়ে আছি। ভদ্রলোক বললেন, আরে ভাই বিশ্বাস করেন, আপনার কাজ হয়ে যাবে, কোনো কিছু লাগবে না, আর কথা বাড়াইেন না, আপনি এখন নিশ্চিন্ত মনে চলে যান, আমি আপনার কাজটা করে দিতেছি, আগামী সপ্তাহে কাগজপত্র দিয়ে যান। আমি জিজ্ঞেস করলাম, স্যার হঠাৎ করে আপনি টামটা করছিলাম। ওই ভদ্রলোক তার টেবিল থেকে আমার মুখের কাছে মুখ টেনে বলল, বুঝলেন না, দিন পাল্টাইছে। মনটা আবারও ভালো হয়ে গেল। বাড়িতে এলাম, বাড়িতে এসে দেখি আমার মেয়ে টুস্কি বাড়িতে নেই, ছোট ছেলে রনিকে নিয়ে বাইরে গেছে। আমি বউকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এই সন্ধ্যেবেলা ওরা কোথায় গেছে? আমার ওয়াইফ বললো, পাশের মোড়ে চটপটি খেতে গেছে। আমি বললাম, এই সন্ধ্যেবেলায় দিনকাল ভালো না, ছেলেপেলার উৎপাত করে, তুমি শোনো নি? রাস্তায় বেরোলে টিজ করে বাজে বাজে ছেলেরা। আমার ওয়াইফ বললো, চুপ থাকো তো, দিন পাল্টাইছে। আমি না এই সারাদিনের ঘটনাগুলো দেখে আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। কারণ আমি আমার এই মেয়েটাকে নিয়ে যখন এই 7 দিন আগেও, ইলেকশনের আগেও যখন রিক্সার জন্য নিচে দাঁড়িয়ে থাকতাম, তখন দেখতাম কিছু বখাটে ছেলে পেলে যাচ্ছে আর কেমন যেন একটা দৃষ্টিতে আমার মেয়ের দিকে তাকাচ্ছে। একদিন তো এদের মধ্যে একজন একটা বাজে কমেন্ট করে বললো। আমি ডাক দিলাম, এই ছেলে এদিকে আসো। দুলতে দুলতে আসলো 4-5 জন একসাথে। বললো, কি হয়েছে আঙ্কেল, তুমি কি বললে? কিছু কই নাই তো, তুমি যেন কি একটা বললে। কি বলুম, আপনার মায়েরা দেখতেছিলাম, সুন্দর দেখতেছিলাম, তারপরে রাগ করেন কেন? এই ছেলে, তুমি তো অসম্ভব বেয়াদব তো, তুই কোন পাড়ার ছেলে? আরে আঙ্কেল, আমি যেখানেরই হই, আমি এখানেরই ছেলে। আপনার মেয়ের কি কামড় মারছি? না আপনার মেয়ের গায়ে হাত দিছি? আপনি যে খামা খামা রিয়েক্ট করতেছেন, যান যান আপনার কামে যান। সেই এলাকায় আমি থাকি। আমার মেয়েটা সন্ধ্যাবেলায় বাইরে চলে গেছে। যাকে মেয়েটা আসলো, বললাম, কিরে মা, তোর ভয় লাগে না? এই যে সন্ধ্যাবেলা গেলি, তুই দেখেছিস পাড়ার কিছু বখাটে ছেলে এমন উৎপাত করে? মেয়েটি বললো, দিন পাল্টাইছে আব্বা, ওর আর এখন নাই এই মহল্লায়। পরদিন সকালে যখন মেয়েকে নিয়ে আমি আবার স্কুলে যাচ্ছি, আমি আসলেও দেখলাম পাড়াটা শান্ত, সেই বখাটে ছেলেগুলো নেই। পাড়ার পাশে শুক্কুরের যে চায়ের দোকানটা আছে সেখানে বসে আড্ডা মারতো। হঠাৎ করে মনে হলো আমি একটু দেখে আসি তো শুক্কুরের দোকানে ওরা আড্ডা দিচ্ছে কিনা। মেয়েটাকে বললাম, রিক্সা দাঁড় করা, আমি শুক্কুরের দোকান থেকে আসছি। শুক্কুরের দোকানে গেলাম, শুক্কুরকে বললো, কি শুক্কুর মিয়া কেমন আছেন? শুক্কুর মিয়া বললো, আসসালামু আলাইকুম স্যার, ভালোই আছে, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালোই। আচ্ছা শুক্কুর মিয়া, এই যে কতগুলো ছেলে এখানে বখাটে ধরনের বসে বসে আড্ডা মারতো, এরা এখন কোথায়? দেখছি না যে ফালাইছে স্যার, সব ফালাইছে, কেউ নাই, কেউ নাই স্যার। জানেন স্যার, চা খাইয়া পয়সা দিত না। কি করুম, গরিব মানুষ, এখন লোকে ঝামেলা যাবো। আচ্ছা কয়দিন ধরে লাই, ইলেকশনের পরের দিন থেকে আউট হয়ে গেছে। এমন সময় একটি পুলিশের গাড়ি এসে থামলো। কজন পুলিশ নেমে আসলো, সাথে একজন সাব ইন্সপেক্টর অথবা এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। আমি ঠিক ভালো করে মার্ক করিনি। বললো, কি শুক্র মিয়া কেমন আছো? বুঝলাম এরা এখানে এসে চা খায়, চা দাও। চা খাচ্ছে। আবার জিজ্ঞেস করে শুক্রকে, শুক্র কোনো অসুবিধা আছে? লোকজন ডিস্টার্ব করে তোমাকে এখন? না স্যার, না স্যার, করে না। আচ্ছা, চা খাওয়া শেষ, অফিসার মানিব্যাগ থেকে টাকা বের করলো। শুক্র মিয়া বলে, স্যার পয়সা লাগবো না, আপনারা আমাদের দেখভাল করেন, পয়সা লাগবো না। পুলিশ অফিসারটি বললো, শুক্র মিয়া দিন পাল্টাইছে, পয়সা নাও। তোমার এই চায়ের পয়সা তো সরকার আমাদের দেয়। দিন পাল্টাইছে শুক্র মিয়া, এখন আর সেই দিন নাই যে কেউ এসে তোমার দোকানে চা খাইবো আর তোমার পয়সা দিব না। পুলিশগুলো চলে গেল। শুক্র মিয়ার মুখে হাসি, আমার মুখেও হাসি। আমি কনফার্ম হয়ে গেলাম, দিন পাল্টিয়েছে, সেই দিন আর নাই। আমি গতকাল থেকে এখন অব্দি যতগুলো ঘটনা দেখলাম তাতে বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে যে দিন পাল্টে গেছে। কারণ কালকে প্রথম যখন সেই সিএনজি ওলা আমাকে বলছিল দিন পাল্টাইছে মামা, দিন পাল্টাইছে, আমি বিশ্বাস করতে পারিনি, এখন বিশ্বাস হচ্ছে। আসলে জামাত যদি সরকার গঠন করতে পারে তাহলে এই ডায়লগটা আপনারা সবার মুখে শুনবেন, দিন পাল্টে গেছে স্যার। আমি এরপর বিএনপি যদি পাশ করে তাহলে কি অবস্থা হবে সেটা নিয়ে একটা ভিডিও বানাবো, যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার কল্পনাতে এটাও আছে, বিএনপি সরকার গঠন করলে কি হবে বাংলাদেশে পরবর্তীতে। অবশেষে আমার ধারণা এই সত্যি প্রমাণিত হলো, এবং এটা এখন স্পষ্ট যে নির্বাচনের আগে জামাত ইসলামকে বিতর্কিত করতে এবং ভোটের মাঠে বেকায়দায় ফেলতেই পরিকল্পিতভাবে জামাতের আমিরের টুইটার আইডি হ্যাক করা হয়। হয়তো ফেসবুক হ্যাক করার চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি। অনেকে অনেক কথা বলবেন। আমি দেখলাম যে এই ঘটনার পরে বিএনপির যে ছাত্রী অ্যাক্টিভিস্টরা
তারা একের পর এক পোস্ট প্রসব করেই চলেছেন, একের পর এক পোস্ট প্রসব করে চলেছেন সেই জামাতের আমিরের বিরুদ্ধে, জামাতের আমিরের ওই হ্যাক হওয়া নারী বিদ্বেষী পোস্টার বিরুদ্ধে। এবং ফখরুল সাহেবের জামাই ফাহাম আব্দুল সালাম তিনিও একের পর এক পোস্ট প্রসব করেই চলেছেন যে তারা আসলে এই বিষয়টাকে ইস্যু করে আগামী 10 দিন পর্যন্ত টেনে নিয়ে যেতে চায় যে জামাতের আমির কতটা নারী বিদ্বেষী এবং জামাত ইসলাম কতটা নারী বিদ্বেষী। এবং তারা অতীতে বিভিন্ন রেফারেন্সও দেয়, যেমন কয়েকদিন আগে বলেছিল ওই বরগুনা না কোন জায়গার এক জামাতের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে পড়া চলতো, তো তারপর কিন্তু জামাত ওই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। হ্যাঁ, কিন্তু এগুলো মানতে রাজি না। দেখুন, রাষ্ট্রপতির কার্যালয় থেকে যখন কাউকে ইমেল করা হয় সেই ইমেল কিন্তু তারা খুলবেই, কারণ এটা রাষ্ট্রপতির কার্যালয় থেকে এসেছে। আমি বলতেছি না যে এতে রাষ্ট্রপতি চুপ্পু জড়িত, রাষ্ট্রপতি চুপ্পু একজন সহজ সরল মানুষ, একসময় চামচামি করতো, বাট এখন আর এগুলো নাই, এখন তিনি চুপচাপ। রাষ্ট্রপতির কার্যালয় থেকে লিঙ্ক আসা মানেই কিন্তু রাষ্ট্রপতি করছে তা কিন্তু না। রাষ্ট্রপতি বুড়া মানুষ জানেও না, সে বোঝেও না, সে আগে তালবাজি করতো, ঠিক আছে, বাট এখন তো আর ওই দিন নাই। তো দেখুন, সেই কার্যালয় থেকে একটা লিঙ্ক আসছে, সেই লিঙ্কে ক্লিক করা মাত্রই ওই কম্পিউটারের বা ওই মোবাইলের নিয়ন্ত্রণ চলে গিয়েছে হ্যাকারের কাছে। এখন হ্যাকার দুভাবে করতে পারে, একটা হচ্ছে হ্যাকার পাসওয়ার্ড দেখতে পারে, আর একটা হচ্ছে হ্যাকার পাসওয়ার্ড না দেখে সরাসরি, কারণ ওই কম্পিউটার যা হ্যাকারের কাছে কম্পিউটার তা, কারণ ওই লিঙ্কে ক্লিক করা মাত্রই নিয়ন্ত্রণটা চলে গিয়েছে। এখন ওই হ্যাকার করছে কি, সে শফিক সাহেবের টুইটারের নিয়ন্ত্রণ নিয়ে সেই টুইটারে সে একটা নারী বিদ্বেষী পোস্ট করেছে যে কর্মজীবী নারীরা হচ্ছে ইতিটা। হ্যাঁ, এখন তারপরে হ্যাকার করলো কি, সে এই পোস্টটা করার পরেই সে তার ডিভাইস থেকে লগ আউট করে দিয়েছে। এর মানে হচ্ছে যে শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট দখল নেওয়ার উদ্দেশ্যে কিন্তু সে এই হ্যাকটা করেনি, সে হ্যাকটা করেছে শুধু একটা পোস্ট দিয়ে ডিলিট করে দেওয়ার জন্য। আরো সহজ ভাষায় বলি, আপনারা অনেকে আছেন না, দুইটা ফোন ইউজ করেন, দুইটা স্মার্টফোন ইউজ করেন, কিন্তু দেখা যায় যে আপনার ওই সেম ফেসবুকই দুইটা মোবাইল লগইন করা থাকে। তো একটা মোবাইলে তো লগইন করে আছে পুরাতন মোবাইলটা, নতুন একটা মোবাইল কিনলে তখন আপনি আইডি পাসওয়ার্ড দেন, আইডি পাসওয়ার্ড দিলে তখন আবার আপনার এই মোবাইল ফোনে নোটিফিকেশন আসে যে তুমি কি চেষ্টা করতেছো আরেকটা মোবাইল ফোনে লগইন করার জন্য। তখন অপশন দেখায় যে হ্যাঁ এটা আমি করতেছি, আরটা হচ্ছে না এটা আমি করতেছি না। তখন যদি আপনি বলেন যে ইয়েস ইটস মি, তখন ওই মোবাইল ফোনে লগ ইন হয়ে যায়। এরকম হয় না? তো এই শফিক সাহেবের সেই টুইটার অ্যাকাউন্টটা তখন এই দুইটা ডিভাইস থেকে লগ ইন করা ছিল, একটা ছিল শফিক সাহেবের ডিভাইস থেকে, আরেকটা ছিল হ্যাকারের ডিভাইস থেকে। এবং হ্যাকার এই পোস্টটা করার পরেই সে নিজেকে লগ আউট করে সরিয়ে দেয়। এখন মনে করেন যে নির্বাচনী কাজে এরা ব্যস্ত, ঘুরে গাড়ি এতটা খেয়ালও করে না, কিন্তু হঠাৎ করে যখন আলোচনা শুরু হয় তখন দেখি আয় হায় কান্ত উঠে গেছে, তখন ডিলিট করে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে। এই হচ্ছে এই ঘটনা। শফিক সাহেব আজকে ক্ষমা চেয়েছেন এই কারণে, মানে তিনি তো এই পোস্ট দেননি, বাট তিনি বলেছেন যে আমার এই টুইটার আইডি হ্যাক হওয়ার জন্য আমি দুঃখিত, এবং আমার এই টুইটার অ্যাকাউন্ট থেকে যেহেতু নারীদের বিষয়ে জঘন্য কথা বলা হয়েছে, যেটা আমি বলি বা হ্যাকারই বলুক, আমার অ্যাকাউন্ট থেকে যেহেতু গিয়েছে আমি নারীদের কাছে ক্ষমা চাই। হ্যাঁ, মিটে গেল। এবং জামাত ইসলাম স্পষ্ট বলেছে যে আমরা ক্ষমা চাই। তারপরেও ছাত্রী অ্যাক্টিভিস্টটা কি ছাড়বে না? কয়েক লাখ টাকা বাজেট হয়ে গিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের বিশাল মিছিল বের হয়েছে জামাত আমিরের বিরুদ্ধে, এবং শুনছি নাকি বাম দলকেও প্রচুর টাকা পয়সা দেওয়া হয়েছে, লাখ কয়েক টাকা দেওয়া হয়েছে যে তোমরা একটা বড় বড় মিছিল করো, ঢাকাতে প্রগতিশীল নারী সংগঠনদেরকেও উস্কানি দেওয়া হয়েছে, তোমরাও মিছিল করো। এবং বিএনপির নারী সংগঠন এখনো কেন মিছিলে নামলো না, বিএনপির মহিলা দল কেন এখনো শফিক সাহেবের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করলো না, এটা নিয়ে কিন্তু বিএনপিতে ব্যাপক ক্ষোভ বিরাজ করতেছে। এখন যারা বিএনপি নেত্রী তারা হয়তো চিন্তা করতেছে যে দেখি আর একটু ভাবি, বা দলীয় প্রধানের নির্দেশ একটু আসুক, মানে এরকম করতেছে। কিন্তু বিএনপি সাপ্লি অ্যাক্টিভিস্টরা তারা খুবই সচেতন, তারা মিনিটে পোস্ট দিতেছে। দেখুন, আমি বিএনপি জামাত দুই দলকে এক চোখেই দেখি, দুটো দলই আমার প্রিয় দল। গত পরশুদিন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে ভারতীয় রয়ের সঙ্গে যে সংশ্লিষ্টতার অভিযোগ, এর বিরুদ্ধে আমি প্রথম ভিডিও বানিয়েছিলাম। আমি বলেছিলাম যেগুলো মিথ্যা, তারা আসলে দেখা করেননি, এটা পুরোটাই ফেক। আর দেখা করলে কি হয়েছে ভাই, বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলে, তাদের প্রত্যেকের সঙ্গে ভারতের, আমেরিকা, চীনের সবার যোগাযোগ আছে, গোপন মিটিং আছে, এগুলো হয়, এগুলো স্বাভাবিক। ওই কারো কোনো গোপন ছবি অমুক দেশের কোন সঙ্গে, এগুলো কোনো বিষয় না, এগুলো হয় সাধারণত। রাজনীতিবিদরা গোপনে এরকম মিটিং করেই থাকে। ওই দেখলেন না মার্কিন দূতাবাস 4 জন সাংবাদিকদেরকে নিয়ে গোপন কথা বললো, একজন আবার রেকর্ড করে ছেড়ে দিল। এগুলো সবসময় হয়, হয়তো একজন সাংবাদিক রেকর্ড করে ছেড়ে দেওয়াতে আমরা দেখলাম। সাংবাদিকদের সঙ্গে, রাজনীতিবিদদের সঙ্গে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার, বিভিন্ন কূটনীতিকের গোপন বৈঠক হরদম হয়। আমি মনে করি যদি আমির খসরু, আব্দুল মিন্টু বৈঠক করেও থাকেন, এটা তো ভুয়া, আমি বললাম, যদি সত্য হতো তাহলে কোনো সত্য না, এগুলো হয়। কিন্তু জামাত ইসলামের আমিরের এই পোস্টটা একটু ভয়ঙ্কর হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু তিনি যে দেননি সেহেতু আমরা বলতে পারি যে তিনি নির্দোষ। কিন্তু বিএনপির অ্যাক্টিভিস্টরা এটার পুরো সুযোগ দিতে চাইতেছেন, এবং জামাত ইসলাম মনে করতেছে যে হ্যাক হওয়ার পরে শুধু এই পোস্টটা দিয়েই আবার হ্যাকার নিজেকে সরিয়ে নেওয়া, এবং তারপরে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে সংঘবদ্ধভাবে জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে নারী বিদ্বেষী প্রচারণা, এটা হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্রের সুপরিকল্পিত অংশ বিশেষ। এবং রাষ্ট্রপতির কার্যালয় শুধু না, এতে একাধিক গোয়েন্দা সংস্থাও জড়িত হতে পারে। কারণ সরকার তো ইউনূস এবং একজন উপদেষ্টা মাত্র, যে প্রশাসন যন্ত্র, যে সচিবালয়, যে আমলাতন্ত্র, সেনাবাহিনী, নৌবাহিনী, সশস্ত্র বাহিনী, বর্তমানে এরা সবাই চায় বিএনপি ক্ষমতায় আসুক। দেখুন, বিএনপি বলতেছে যে আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি দমন করব, জামাতও বলতেছে, কিন্তু এই আমলাতন্ত্র মনে করতেছে যে বিএনপি মুখে বললেও ক্ষমতায় গেলে হয়তো এদিক ওদিক করে থাকতে পারবো, কিন্তু জামাত ক্ষমতায় গেলে তারা স্পষ্ট বলতেছে সরকারি চাকরিজীবীদের হিসাব দিতে হবে। এটা তো মেনে নেওয়া যায় না। কিছুদিন আগে মোহাম্মদ ফয়জুল কবির, তিনি উপদেষ্টা এখনো আছেন, তিনি বলেছিলেন যে প্রশিক্ষণ বিমানটা মাইলস্টোনের উপর পড়েছে সেটা পড়া ছিল সচিবালয়। এই সচিবালয়ের এক একজন সচিব তারা হচ্ছেন অঘোষিত রাজা,
কোনো কাম কাজ নাই। সকালে অফিসে আসেন, আড্ডা মাড্ডা দেন, বৈঠক করেন, এই সিটি সালাসালি করেন এক দপ্তর থেকে এক দপ্তরে, বিকালবেলা বাসায় চলে যান। তাহলে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় যদি এই ধরনের অবস্থা হয়, তাহলে কিভাবে এটা দেশ উন্নত হবে, তাই না? তো এই সমস্ত বিভিন্ন কারণে প্রশাসন, তারপরে সেনাবাহিনীর কিছু বিচার টিচার আছে, এগুলা হয়তো তারা মনে করছে বিএনপি আসলে আর বিচার টিচার হবে না বা একটু ম্যানেজ করা যাবে, জামাত আসলে যাবে না। তো এইভাবে সংঘবদ্ধভাবে এই প্রশাসন, এই সশস্ত্র বাহিনী সহ অনেকেই কিন্তু চায় যে যাতে বিএনপি ক্ষমতা এসে পড়ে, এবং এই কারণেই বিভিন্নভাবে চেষ্টা করতেছিল নির্বাচনের আগে জামাতের আমিরকে বিতর্কিত করার জন্য, কিন্তু তারা সে চেষ্টায় সফল হয়নি। এখন এই দুই দিন লাফালাফি করতেছে ছাত্রী অ্যাক্টিভিস্টরা। এখন দেখুন, জামাতের মিডিয়া বিভাগ থেকে সরাসরি সংবাদ সম্মেলন করে একদম দেখিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে বঙ্গভবনের অফিসিয়াল ইমেইল থেকে ইমেইল পাঠিয়ে ফিশিং লিংক ইউজ করে কিভাবে জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্টটা দখল করে নেওয়া হয়েছে। এবং সাধারণত জামাত ইসলামের আমিরের টুইটার অ্যাকাউন্ট থেকে যেই সব ডিভাইস থেকে পোস্ট দেওয়া হয়, সব ডিভাইসের কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে, কিন্তু এই একটা মাত্র পোস্টে নতুন একটা ডিভাইস থেকে দেওয়া হয় যে ডিভাইসের আইপি অ্যাড্রেসটাও ভিন্ন। হ্যাঁ, এবং বিএনপির লোকজন যে স্ক্রিনশটটা ভাইরাল করে, সেই স্ক্রিনশটটা ওই হ্যাক হওয়ার পরে পোস্টটা দেওয়ার 1 মিনিটের ভিতরে স্ক্রিনশটটা নিয়ে নেওয়া হয়। নিয়ে নেওয়ার পরেই হ্যাকার নিজেকে শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট